জোহার। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, সিধুকানু বিরসা মুন্ডা, পেরিয়ার স্বামী সাহু মহারাজ, মান্যবর কাঞ্চীরামজি, মহাপ্রাণ জগন্নাথ মণ্ডল, ঠাকুর পঞ্চানন বর্মন, সমস্ত সন্ত রবিদাস, সমস্ত মূলনিবাসী বহুজন সমাজের মহামানবদের আমার শ্রদ্ধা জানিয়ে আজকের স্বাধীনতা দিবসের দিন, ৭৫তম স্বাধীনতা দিবস, আমার ফেসবুক লাইভ সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার লাইভ শুরু করছি। স্বাধীনতার ৭৫ বছরে মূলনিবাসী বহুজন সমাজের মানুষ কি পেলেন, কত বঞ্চনার ইতিহাস, কত বঞ্চনা এই ৭৫ বছরে, আমি মাত্র কয়েকটা তুলে ধরব। সে বঞ্চনাগুলো আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার দায়িত্ব আপনাদের, যে আমরা কি এই বঞ্চনাগুলো ভোগ করছি, ভারতবর্ষের মূলনিবাসী মানুষেরা এই বঞ্চনাগুলো ভোগ করছি। আমি এসসি এসটি ওবিসি সংখ্যালঘুদের কথা বলবো, আমি বলবো তাদের বঞ্চনার ইতিহাসের কথা। তার আগে আমি যেটা শ্রদ্ধা জানাবো এই দিনটিতে, এই স্বাধীনতা দিবসে তাদের, যে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা দিবস, অথচ তারা পরাধীন রয়েছে, তারা জেলে রয়েছে, সেই সব মানুষদের আমি শ্রদ্ধা জানাবো, এই দিনটিকে স্মরণ করব। কারা? তারা হচ্ছে যেসব মানুষ অসমের ডিটেনশন ক্যাম্পে পচে গলে মরছে। অর্থাৎ আপনারা জানেন, আসামে 19,06,658 জন মানুষ, তাদের ভারতীয়, তাদের বেনাগরিক করা হয়েছে। সেই সব মানুষ, তাদের অসংখ্য মানুষ এখন বর্তমানে অসমের ডিটেনশন ক্যাম্পে। অর্থাৎ আমরা স্বাধীনতায় বাইরে ঘুরছি, স্বাধীনতা ভোগ করছি, অথচ সেই সব মানুষ, তারাও ভারতীয় মানুষ, তারা অসমের ডিটেনশন ক্যাম্পে পচে গলে মরছে। প্রতিদিনই তাদের মৃত্যু সংবাদ শোনা যাচ্ছে, অত্যাচারে, নির্যাতনে তারা মরছে। সেই সব অসমের ডিটেনশন ক্যাম্পে যারা বন্দি আছে, আজকের এই স্বাধীনতা দিবসে আমি তাদের স্মরণ করছি। আমি স্মরণ করছি ভীম কোরেগাঁও আন্দোলনে এখন যারা জেলে আছেন, অর্থাৎ রাষ্ট্রীয় শক্তি যাদের জেলে ভরেছেন, আমি সেই সব দেশপ্রেমিকদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা জানেন, ভীম কোরেগাঁও মূলনিবাসী বহুজন আন্দোলনের একটা প্রতীক ভীম কোরেগাঁও আন্দোলন। সেই ভীম কোরেগাঁও আন্দোলন করতে গিয়ে 1550 মানুষকে অ্যারেস্ট করা হয়েছিল, বুদ্ধিজীবীদের অ্যারেস্ট করা হয়েছিল। তার এখনও কয়েকশো মানুষ, ভীম কোরেগাঁওয়ের কয়েকশো মানুষ, যারা এই দলিত আন্দোলন করতে গিয়ে এখন জেলে আছে। এই স্বাধীনতা দিবসে আমি সেই মানুষগুলোকে স্মরণ করছি, আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি আর স্বাধীনতা দিবসে। আপনারা জানেন, তার মধ্যে অন্যতম রয়েছেন ভারবারা রাও, অরুণ ফেরাইরা, ভার্সন গঞ্জালভেস, সুদীপ ভরদ্বাজ, গৌতম নলখার, ডক্টর আনন্দ তেলতুমদে, আর ছিলেন ফাদার স্টান স্বামী। ইতিমধ্যে সেই জেলে বসেই মারা গেছেন, নির্মম অত্যাচারে, অনাহারে তিনি মারা গেছেন। বাকি যারা রয়েছেন আমি তাদের শ্রদ্ধা জানাচ্ছি, যে এই বহুজন, এই দলিত, এই মূলনিবাসী মানুষের অধিকার রক্ষার কথা বলে তারা আজ জেলে রয়েছে। আজ স্বাধীনতা দিবসে সেই সব মানুষদের, সেই সব মানুষদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি আদিবাসীদের অধিকার আদায়ের জন্য, আদিবাসীদের দাবি দাওয়া আদায়ের জন্য, যারা মাওবাদী তকমা নিয়ে জেলে রয়েছেন, মিথ্যা ভুয়ো মাওবাদী তকমা দিয়ে রাষ্ট্র, রাজ্য যাদের জেলে রেখেছেন, সেই সব অসংখ্য মানুষকে, অসংখ্য বীরকে আজকের এই স্বাধীনতা দিবসে আমি শ্রদ্ধা জানাচ্ছি।
আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এনআরসি মিটিং করতে, এনআরসির প্রতিবাদ করতে গিয়ে দিল্লিতে এখনও জেলে আছে, আমি সেই সব মহাপ্রাণদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা মূল নিবাসী বহুজন মানুষের কথা বলতে গিয়ে, তাদের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে অসংখ্য মানুষ রাষ্ট্রদ্রোহিতার মামলায়, এখনও মিথ্যা মামলায় জেলে রয়েছে। আমি আজ স্বাধীনতা দিবসে সেই সব মানুষদের শ্রদ্ধা জানাচ্ছি, আমার প্রণাম জানাচ্ছি, আমার ভক্তি জানাচ্ছি সেই সব মানুষদের। আমি আমার প্রসঙ্গে চলে যাচ্ছি যে স্বাধীনতা দিবস, ৭৫তম স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে মূল নিবাসী বহুজন সমাজের মানুষ কি পেলেন, কি হারালেন, তার সেই বঞ্চনার ইতিহাস, বঞ্চনার খতিয়ান আজকের এই ৭৫তম স্বাধীনতা দিবসে আমি তুলে ধরার চেষ্টা করছি যে আমরা কি পেলাম। আমি তার আগে বলি, ভারতবর্ষের জনগণনা সেন্সাস অনুসারে ভারতবর্ষের মাত্র 8.1% অর্থাৎ 8% মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সমাজের মানুষ, অর্থাৎ তথাকথিত বর্ণবাদী মানুষ। বাদবাকি 92% মানুষ মূল নিবাসী বহুজন সমাজের মানুষ। তো সমস্ত ক্ষেত্রে তারা অধিকার হারিয়েছে, সমস্ত ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অধিকার নেই, রাজনৈতিক ক্ষেত্রে তাদের অধিকার নেই, সমাজনীতির ক্ষেত্রে অধিকার নেই, ধর্মীয় ক্ষেত্রে অধিকার নেই। সমস্ত অধিকার হারিয়ে এই মূল নিবাসী বহুজন সমাজের মানুষ আজ চিরবঞ্চিত, চির অপাঙ্ক্তেয় তারা কি অবস্থায় রয়েছে, এটা হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয়। আমি আলোচনার শুরুতেই আর একটা প্রসঙ্গ বলবো যে ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালে 15ই আগস্ট। ঠিক ওই দিনই একটা বিরাট সংখ্যক মানুষ আবার পরাধীন হয়ে গেল। কিসের কারণে? ভারত ভাগের কারণে, বাংলা ভাগের কারণে। অর্থাৎ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য ভারত ভাগ হয়েছে, বাংলা ভাগ হয়েছে, স্রেফ রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু যখন বাংলা ভাগ হলো তখন ওই ওপার বাংলায় যেসব সংখ্যালঘু মানুষেরা রয়ে গেল, তারাও আবার দেশ স্বাধীন হলো, কিন্তু তারা স্বাধীনতার স্বাদ বুঝতে পারল না। ফলে আমার শ্রদ্ধা রইল এই স্বাধীনতার সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গের যে সংখ্যালঘু মানুষ যারা আবার পরাধীন হয়ে গেল, সেই সব মানুষদের আমার শ্রদ্ধা রইল। বর্ণবাদী শাসকের কৌশলে, বর্ণবাদী রাজনৈতিক সিস্টেমের কৌশলে যে মূল নিবাসী বহুজন সমাজের মানুষ ওই পূর্ব পাকিস্তান অর্থাৎ আধুনা বাংলাদেশে পরাধীন হয়ে গেল, তারা সংখ্যালঘুর তকমা দিয়ে রয়ে গেল এবং পরবর্তীকালে আমরা দেখেছি তাদের ইতিহাস। সেই মানুষগুলোকে আমার শ্রদ্ধা জানাই, আমার শ্রদ্ধা রইল। তো আমরা দেখলাম একটা বড় প্রসঙ্গ এসে যায়। প্রসঙ্গ হচ্ছে যে আমি শুরু করব যে কাদের হাতে দেশটা রয়েছে, স্বাধীনতার 75 বছরে কারা এই দেশটাকে পরিচালনা করছে আর দেশটার বর্তমান অবস্থা কি, আমি সেইটা প্রথমে আলোচনা করব এবং আলোচনা করে দেখাবো যে একটা কথা খুব আপনারা শুনতে পারেন, মেরিটধারীদের কথা। মেরিটালারা কথায় কথায় বলেন যে সংরক্ষণ দেশটাকে খেয়ে গেল, সংরক্ষণ ধ্বংস করে দিয়ে গেল। আমি বলবো স্বাধীনতার 75 বছর ধরে কি রাজ্য কি কেন্দ্র, সেই মেরিটালারাই এই দেশ চালিয়েছেন। সেই মেরিটালা মানে রাজনৈতিক দলগুলো অর্থাৎ বর্ণবাদী রাজনৈতিক দলগুলো এই দেশটাকে চালিয়েছেন। এই দেশটাকে চালাতে গিয়ে তারা এই দেশটাকে কি ভাগাড়ে পরিণত করেছে। ভারতবর্ষের বর্তমান অবস্থা, সোনার ভারত, সেই সোনার ভারতকে কি ভাগাড়ে পরিণত করেছেন, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের কি অবস্থা রয়েছে, আপনারা সেই কয়েকটা মাত্র চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। শুধু আমি একটা পরিসংখ্যান আপনাদের কাছে দিচ্ছি যে এই বর্ণবাদীদের কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে ভারতবর্ষের একটা প্রধান স্তম্ভ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বর্তমান 28 জন বিচারপতি আছেন, তার মধ্যে 22 জন ব্রাহ্মণ, অর্থাৎ যারা নীতি নির্ধারণ করেন, যারা আইন প্রণয়ন করেন, সেই সুপ্রিম কোর্টের 28 জন বিচারপতির মধ্যে 22 জন ব্রাহ্মণ। একজনও তপশিলি আদিবাসী সমাজের মানুষ নেই সুপ্রিম কোর্টে বিচারপতিতে, একজনও এসসি এসটি সমাজের মানুষ নেই।
আমি এবার চলে যাই যে ভারতের 27টি হাইকোর্ট রয়েছে, তার 749 জন বিচারপতি রয়েছেন, যার মধ্যে 735 জন হচ্ছে উচ্চবর্ণের মানুষ। অর্থাৎ যেটা বললাম সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেশে নীতি নির্ধারণ করেন, সেই পরিসংখ্যান দিলাম। 749 জনের মধ্যে 735 জন হচ্ছে তথাকথিত উচ্চবর্ণের মানুষ। আমি যাই আমলা, ভারতবর্ষের প্রথম শ্রেণীর আমলা, যারা নীতি নির্ধারণ করে, যারা দেশটাকে পরিচালন করে, যারা পার্লামেন্ট ভবনের সঙ্গে যুক্ত, মন্ত্রীদের সঙ্গে যুক্ত, সেই 77 জন আমলার মধ্যে 71 জন আমলা তথাকথিত উচ্চবর্ণের, এবং তার মধ্যে 62 জন ব্রাহ্মণ মাইন্ডেড, 62 জন ব্রাহ্মণ, অর্থাৎ যারা নীতি নির্ধারণ করে। আমরা দেখলাম স্বাধীনতার 75 বছরে সব রাজনৈতিক দলগুলো, যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে কেন্দ্রে, তারা হচ্ছে বর্ণবাদী রাজনৈতিক দল। কংগ্রেস, বিজেপি অধিকাংশ সময় রয়েছে, এবং সেই বর্ণবাদী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থেকে দেশটাকে কি পরিমাণে কোথায় নিয়ে পৌঁছিয়েছে তার তালিকা আপনাদের সামনে আমি তুলে ধরব। তার আগে শুধু বলি, যারা সংরক্ষণের কথা বলে যে সংরক্ষণ দেশ খেয়ে গেল, নষ্ট করে দিল, সেই সংরক্ষণের ডেটায় আমি বলছি 2015 সালের সরকারি নথি থেকে বলছি, সরকারি রিপোর্ট থেকে বলছি। সেখানে হচ্ছে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। পশ্চিমবঙ্গে এ গ্রেডে চাকরি করছে এসসির সংখ্যা 4%, থাকার কথা 22%, রয়েছে 4% এ গ্রেডে, আর এসটিদের 8% থাকার কথা, রয়েছে মাত্র 0.5%। বি গ্রেডে এসসি 7.1% চাকরি করছে, এসটি হচ্ছে চাকরি করছে 2%, সি গ্রেডে রাজ্যে চাকরি করছে 10.2%, আর এসটি হচ্ছে 3.6%, ডি গ্রেডে 12.3% এসসি চাকরি করছে, এসটি হচ্ছে 5.4%। তার মানে থাকার কথা 22% যোগ 8%, 6%, মোট হচ্ছে 28% থাকার কথা। রয়েছে কত আপনারা দেখলেন, এই কয়জন মাত্র চাকরি করছে, অর্থাৎ সংরক্ষণ থাকা সত্ত্বেও সংরক্ষণ মানা হচ্ছে না। দ্বিতীয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের এ গ্রেডে এসসি থাকার কথা 15%, চাকরি করছে মাত্র 4.5%। অর্থাৎ কতটা ঘাটতি। এবং এসটিদের হচ্ছে 1.2% চাকরি করছে, বি গ্রেডে হচ্ছে এসসি চাকরি করছে 8.7%, সি গ্রেডে এসসি চাকরি করছে 11.1%, ডি গ্রেডে চাকরি করছে কেন্দ্রীয় সরকারের 14 মানে 14%। এবং এই যে বঞ্চনা, অর্থাৎ চাকরি সংরক্ষণ সংবিধানে রয়েছে, তবুও দেওয়া হচ্ছে না। এখন তো খোল্লা অনেকেই বলছেন যে ওবিসি সংরক্ষণ দিল, জয়েন্টে ওবিসি সংরক্ষণ চালু করা হয়েছে, কিন্তু আপনারা বলুন তো, সরকারি চাকরি নেই, ওবিসি সংরক্ষণ দিয়ে কী হবে? এসসি এসটি সংরক্ষণ দিয়ে কী হবে? সরকারি চাকরি তো নেই। অর্থাৎ সমস্ত বেসরকারিকরণ করে দেওয়া হয়েছে, অত্যন্ত সুকৌশলে ছক করে বেসরকারিকরণ করে দেওয়া হলো। এবং সেই বেসরকারিকরণ করে দেওয়ার ফলে সেই বেসরকারিতে এসসি এসটি ওবিসি সংরক্ষণ নেই। উপরন্তু দেখুন, 27% সংরক্ষণ করা, মানে ওবিসিদের জন্য, জয়েন্ট ডাক্তারি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 27% সংরক্ষণের কথা বলা হয়েছে, কিন্তু সেই সঙ্গে 10% উচ্চবর্ণের সংরক্ষণও দেওয়া হয়েছে, কিন্তু মিডিয়ারা সেইটা প্রচার করছে না। এবং অদ্ভুত ব্যাপার, দু একটা মিডিয়ায় প্রচার করছে যে 27% ওবিসিদের সংরক্ষণ দেওয়া হলো, আর 10% অর্থনীতির ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হলো। কি কায়দা করে তারা প্রচার করছে, কিন্তু মাইন্ড ইট যে এই বর্ণবাদী মিডিয়াগুলো কি ভুল প্রচার করছে। যন্তর মন্তরে ধর্ণা হচ্ছে, কয়েকদিন ভারতবর্ষ আলোড়ন তৈরি হয়েছে, ওবিসি সংরক্ষণ কেন দেওয়া হলো তার জন্য বর্ণবাদীরা, ব্রাহ্মণ্যবাদীরা দিল্লির রাজধানীতে যন্তর মন্তরে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, 10% সংরক্ষণ তাদেরও দেওয়া হয়েছে। কত পার্সেন্ট মানুষকে? মাত্র 8% মানুষকে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য মাত্র 8% মানুষ, তাদের সংরক্ষণ দেওয়া হয়েছে 10%। এই একই সঙ্গে ঘোষণা হয়েছে। অদ্ভুত ব্যাপার যে ভারতবর্ষের 92% মানুষ, তারা সংরক্ষণ তাদের রয়েছে 49%, কিন্তু সেই 49% তো মানা হচ্ছে না। আমরা 2018 সালের একটা আরটিআই করে আমরা জানতে পারলাম
যে ভারতবর্ষে মোট সংরক্ষণ কোটা ফুলফিল হয়েছে এসসি এসটি ওবিসি তার সংখ্যা মাত্র 27%, অর্থাৎ 92% মানুষ সংরক্ষণ ভোগ করছে 27%, আর তারা 8% মানুষ তাদের সংরক্ষণ দেওয়া হয়েছে 10%। তবুও তারা আন্দোলন করছে, অর্থাৎ সবটুকুন তারা চায়। তাহলে প্রশ্ন হচ্ছে ওই 10% মানুষের কি বললো, অর্থনীতির ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হয়েছে। অদ্ভুত হাস্যকর ব্যাপার, আপনারা শুনলে হাসবেন যে ওবিসিদের যাদের এই সংরক্ষণ কোটা রয়েছে, ওবিসিদের বাৎসরিক আয় যদি 4.5 লাখ টাকার বেশি হয় তাহলে তারা সংরক্ষণ পাচ্ছে না, তারা সংরক্ষণের সুযোগ অর্থাৎ চাকরি বাকরি বা স্টাইফেন্ড তারা পাচ্ছে না। অর্থাৎ বছরে কত, বছরে মাত্র 4.5 লাখ টাকা। আর ওই বর্ণবাদীদের সংরক্ষণ, তথাকথিত 10% উচ্চবর্ণের সংরক্ষণ, সেখানে কি বলেছে, বলছে বাৎসরিক আয় 8 লক্ষ টাকাও যদি হয়, 8 লক্ষ টাকার কম যদি হয় তাহলে তাদের এই সংরক্ষণের আয়তায় পড়বে। তাহলে 8 লক্ষ টাকা মানে মাসে 66,600 টাকা যদি তাদের মান্থলি ইনকাম হয়, এবং দোতলা বাড়ি থাকলেও হবে, 10 কাঠার উপরে জায়গা থাকলে হবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। তাহলে সেখানে ওবিসিদের ক্ষেত্রে মানে অর্থনীতির মানদণ্ড বাড়িয়ে মানে বেঁধে দেওয়া হলো 4.5 লাখ টাকা বছরে। 4.5 লাখ টাকার বেশি হলে ওবিসিরা এই সুযোগ পাবে না। আর ওই জেনারেলদের জন্য বেঁধে দেওয়া হলো 8 লক্ষ টাকা। তাহলে কারা সংরক্ষণটা ভোগ করছে, সব ক্ষেত্রে কারা সংরক্ষণটা ভোগ করছে? অথচ তারাই এখন যন্ত্রমন্ত্রে সেই বর্ণবাদীরা, মুষ্টিমেয় সেই বর্ণবাদীরা, তারা কিন্তু প্রতিবাদ করছে। অর্থাৎ তারা প্রতিবাদ করতে জানে, আমরা প্রতিবাদ করতে জানি না। প্রতিবাদ করতে জানে তার বড় প্রমাণ যে প্রতিনিয়ত অসংখ্য অসংখ্য এসসি এসটি ওবিসি সমাজের মায়েরা মেয়েরা ধর্ষিত হচ্ছেন, আমরা নীরবে সহ্য করছি, অত্যাচারিত হচ্ছেন, আমরা নীরবে সহ্য করছি। অথচ কয়েকদিন আগে আমরা ত্রিপুরায় দেখলাম একজন ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই করোনাকে ভেঙে একজন পুরোহিত মন্ত্র পাঠ করছিলেন একটা বিয়েয়, তাকে বেরিয়ে যেতে বলছিলেন, তিনি বেরিয়ে না গিয়ে তর্ক করছিলেন ডিএম এর সঙ্গে। সেই ডিএম তাকে মাথায় একটা টোকা দিয়েছিল। অথচ আমরা দেখলাম সারা ভারতবর্ষের ব্রাহ্মণরা জেগে উঠেছে, আন্দোলন করছে, কেন আমাদের পুরোহিতদের মাথায় টোকা দেওয়া হলো। প্রধানমন্ত্রীকে তারা গণডেপুটেশন দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে গণডেপুটেশন দিয়েছেন। কে ছিলেন সেই ডিএম? সেই ডিএম ছিলেন একজন ওবিসি সমাজের মানুষ। তার অবস্থান কোথায় আছে জানেন? তার চাকরিটা চলে গিয়েছে, সাসপেন্ড অবস্থায় প্রথম ছিলেন 1 মাস, তারপর তার চাকরিটা চলে গেছে। এখন তার অবস্থান হচ্ছে সে টেনশন করছে যে আমার কখন জেলে যেতে হয়, জেলটুকুনের হাত থেকে সে বেঁচে আছে এখনো। অথচ আমরা কোনো আন্দোলন করছি না, আমরা কোনো প্রতিবাদ করছি না। তারা প্রতিবাদ জানে, তারা অধিকার বুঝে নিতে পারে, তাই তারা শোষক। আমরা শুধুমাত্র নিজের টুকুন ভাবছি, কতটুকুন নিজের স্বার্থটুকুন বজায় রাখা যায়, কতটুকুন ওই বর্ণবাদীদের কাছ থেকে লেজ নেড়ে কুকুরের মতন একখানা রুটি পাওয়া যায়, সেইটা আমরা ভাবছি। তার জন্য আমরা গোলাম, আমরা কৃতদাস হয়ে রয়েছি। মাত্র 8% মানুষ আমাদের 92% মানুষকে গোলাম বানিয়ে রেখেছে, কৃতদাস বানিয়ে রেখেছে, এঁটোখোর বানিয়ে রেখেছে। আমরা লজ্জাহীন হয়ে, নির্লজ্জ হয়ে আমরা পদলেহন করছি তাদের। অর্থাৎ এই আত্মসম্মানের অধিকার আমরা স্বাধীনতার 75 বছরে ফিরে পাইনি। বাবা সাহেব যে কথা বলেছেন, আমাদের লড়াই আত্মমর্যাদা বোধের লড়াই, আত্মসম্মান বোধের লড়াই, এই লড়াই আমরা 75 বছরে আমরা ফিরে পাইনি। দেখুন সেই মেরিটধারীদের কথা, যে তারা কি করছে, স্বাধীনতার 75 বছর পর এই দেশটা কোথায় আছে, মেরিটধারীদের হাতে পড়ে দেশটা কোথায় আছে। আমরা দেখলাম যে অর্থনৈতিক মানদণ্ড এই অবস্থায় দাঁড়িয়েছে 3.4, 12% থেকে 3.4%, 3.4 সূচকে দাঁড়িয়ে আছে ভারতের অর্থনৈতিক সূচক। এবং সেই অর্থনৈতিক সূচক এতটা কমেছে যে ভুটান, বাংলাদেশ, নেপাল এই রাষ্ট্রগুলোর থেকেও আমরা অনেক পিছিয়ে আছি অর্থনীতিতে। অর্থাৎ মেরিটধারীদের হাতে পড়ে আমাদের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়েছে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। আমরা দেখলাম যে শুধু অর্থনীতির ক্ষেত্রে নয়, ভারতবর্ষ বর্তমানে
দুর্ভিক্ষ পীড়িত দেশ, 119টি দেশের মধ্যে 103 নম্বর দেশ ভারতবর্ষ, 103 নম্বর দেশ। আমরা দেখলাম বাক স্বাধীনতায় ভারতের স্থান একেবারে শেষের দিকে, 42তম। বাক স্বাধীনতায় ভারতের স্থান 42তম। এই মেরিটধারীদের হাতে দেশ, অর্থাৎ যোগ্যতাধারীরা, যারা কথায় কথায় যোগ্যতা, আমাদের যোগ্যতা রয়েছে, সেই যোগ্যতাধারীদের হাতে দেশ, তারাই শাসক, তারাই শোষক, তারাই রাজ্য, তারাই কেন্দ্র, তারাই সমস্ত কিছু, সেই বর্ণবাদী দলগুলো, তাদের হাতে পড়ে দেশ কোন অবস্থায় রয়েছে। আমরা দেখি যে ভারতের 33% কালো টাকা বিদেশে চলে গেছে, বিদেশের ব্যাংকে। আমরা দেখি 2014 সালের পরে 7,000 শিল্পপতি এদেশের ব্যাংক থেকে টাকা মেরে বিদেশে চলে গেছে, তার সংখ্যা 7,000। এবং সেই 7,000 শিল্পপতিদের মধ্যে একজনও SC/ST সমাজের মানুষ নেই, তথাকথিত বর্ণবাদী সমাজের মানুষ। তারা এই দেশটাকে ফাঁকা করে দিয়ে, ব্যাংকটাকে লুট করে দিয়ে, সেই লুটেরা স্বাধীনতার 74 বছর পরে এসে আমরা দেখলাম সেই লুটেরা, সেই আর্যরা, যারা এদেশে লুট করতে এসেছিল, সেই ট্র্যাডিশন এখনো বজায় রেখেছে। এখনো সেই আর্য তথাকথিত বর্ণ হিন্দুরা, বর্ণবাদীরা, তারা এই দেশটাকে লুট করে, 7,000 লুটেরা এদেশের ব্যাংক লুট করে, সম্পদ লুট করে তারা বিদেশে চলে গেছে। অর্থাৎ এই তো মেরিটধারীদের, যোগ্যতাধারীদের পরিচয়। একটা দেশের 33% সম্পদ কালো টাকা, 33% সম্পদ যদি বাইরে চলে যায়, বিদেশের সুইস ব্যাংকে বা বিদেশের অন্যান্য ব্যাংকে চলে যায়, সে দেশ কি থাকতে পারে যে 1/3 টাকা বিদেশের রয়েছে, বিদেশের ব্যাংকে কালো টাকা হয়ে রয়েছে? সেই দেশটা কি দেশ আছে? আমরা পরিসংখ্যানে দেখলাম যে ভারতবর্ষের 73% সম্পদ মাত্র 1% মানুষের হাতে। আমরা দেখলাম যে পৃথিবীর সবথেকে বড় বড় সমীক্ষাগুলো বলছে যে ভারতবর্ষের বৈষম্যের হার পৃথিবীর মধ্যে প্রথম, অর্থনৈতিক বৈষম্যের হার পৃথিবীর মধ্যে প্রথম ভারতবর্ষ। আমরা এই স্বাধীনতার 75 বছর এসে দেখলাম যে মানুষ মরছে, হসপিটালে জায়গা নেই, অক্সিজেন নেই, অক্সিজেনের অভাবে মানুষের পর মানুষ মরছে, শ্মশানে পোড়ানোর জায়গা নেই, পেট্রোল ঢেলে একসঙ্গে 25-30টি লাশ জ্বালিয়ে দেওয়া হচ্ছে, নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। এ কোন ভারতবর্ষ? ভারতবর্ষের একজনও বর্ণবাদী শাসক ছাড়া কি কেন্দ্র কি রাজ্য এখনও মূলনিবাসী বহুজন সমাজের মানুষ না প্রধানমন্ত্রী হতে পেরেছে, না মূলনিবাসী বহুজন সমাজের দল, রাজনৈতিক দল তারা ক্ষমতায় এসেছে। অর্থাৎ রাজ ক্ষমতা তারা ভোগ করছে, তারাই প্রধানমন্ত্রী, তারাই হচ্ছে মুখ্যমন্ত্রী, অথচ দেশের এই অবস্থা। আমরা দেখলাম গঙ্গা দিয়ে ভাসছে লাশ, এক নির্লজ্জ ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। মানুষের হসপিটালে জায়গাটুকু নেই, শ্মশানে পোড়ানোর জায়গা নেই। এই তো ভারতবর্ষ তোমরা করে রেখেছো। তোমরা নিজেদের যোগ্যতা বলছো, মেরিটধারী বলছো, তোমাদের যোগ্যতা এই তো যোগ্যতা। আমরা দেখলাম পরিসংখ্যানে দেখি এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে এই আধুনিক যুগে আমরা দেখলাম যে শুধুমাত্র এসটি হওয়ার কারণে এই আধুনিক যুগে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যাদবপুরের ভূগোলের শিক্ষিকা মেরুনা মুর্মুকে অপমানিত হতে হয়। পেয়েছে ভারতবর্ষের SC/ST OBC মানুষ স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। আমরা দেখলাম রবীন্দ্রনাথের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম সরস্বতী কেরকেটা, একটা ST ম্যাডাম, সেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকা সরস্বতী কেরকেটা, তাকে অপমান করা হয় এবং তাকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, এতটা অসম্মানিত তাকে করা হয়। প্রতিবাদ আমরা করেছি, গিয়েছি, মিছিল হয়েছে, কিচ্ছু হয়নি, কোনো অপরাধীরা শাস্তি পায়নি। এই হচ্ছে আমাদের ইতিহাস। অথচ ভারতবর্ষের আমরা যদি ইতিহাস দেখি, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা আন্দোলনের নাম সেটা হচ্ছে তিলকা মাঝি। প্রথম স্বাধীনতার সংগ্রাম করেন সেই স্বাধীনতার শহীদ, প্রথম শহীদ, তার নাম হচ্ছে তিলকা মাঝি। 13ই জানুয়ারি
1785 সাল প্রথম শহীদ ইংরেজদের বিরুদ্ধে জোরদার জমিদার, তথাকথিত উচ্চবর্ণের জোরদার জমিদারদের বিরুদ্ধে আমরা দেখি তার সেই সংগ্রাম। আমরা দেখি ভারতবর্ষের প্রথম সর্ববৃহৎ স্বাধীনতার আন্দোলন, তার নাম সাঁওতাল বিদ্রোহ। যে বিদ্রোহ ছিল জল জমির লড়াই, জঙ্গলের লড়াই। আমরা দেখি সেই সিধু কানুর, বিরসা মুন্ডার লড়াই। আমরা দেখি সেই লড়াই ছিল আত্মসম্মানের লড়াই, স্বাধীনতার লড়াই। সারা ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে সেই সংখ্যক শহীদ হয়নি। এই সাঁওতাল বিদ্রোহে 33,000 মানুষ শহীদ হয়েছে। 33,000 সাঁওতালকে সেদিন নারী পুরুষকে হত্যা করা হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষের প্রথম সর্ববৃহৎ স্বাধীনতার আন্দোলন, তার নাম সাঁওতাল বিদ্রোহ। সারা ভারতবর্ষের সব মিলেও স্বাধীনতার সংগ্রামে 33,000 মানুষ শহীদ হয়নি। সেই সাঁওতাল বিদ্রোহে 33,000 মানুষ শহীদ হয়েছে। আমরা দেখি ভারতবর্ষের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে প্রথম কৃষক বিদ্রোহ, সর্ববৃহৎ কৃষক বিদ্রোহ, তার নাম সাঁওতাল বিদ্রোহ। অর্থাৎ এই হচ্ছে ইতিহাস। সেই আদিবাসীরাদের অবস্থা এখন কি? আমরা দেখলাম বাবা সাহেব ডক্টর আম্বেদকর সংবিধানে আদিবাসীদের জন্য, মূল নিবাসীদের জন্য জল জমি জঙ্গলের অধিকার দিয়ে গিয়েছিলেন। আজ স্বাধীনতার 75 বছর পরে এসে আমরা দেখলাম সমস্ত অধিকার আদিবাসীরা হারিয়েছে। নতুন ভূমি আইন, এই করোনাকে কাজে লাগিয়ে নতুন ভূমি আইন পাশ হয়ে গেছে ভারতবর্ষের 2021 সালের ফেব্রুয়ারি মাসে। এই ভূমি আইনে আদিবাসীরা তাদের সমস্ত অধিকার, জমির অধিকার, জঙ্গলের অধিকার হারিয়েছে। অরণ্য আইন, যে অরণ্য আইন করা হয়েছে, এক ভয়ঙ্কর অরণ্য আইন করা হয়েছে। সমস্ত অরণ্য থেকে হাজার হাজার বছর ধরে যে আদিবাসীরা বাস করছেন, অরণ্য থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে। আমরা দেখলাম 2019 সালের 11ই জানুয়ারি এক বর্ণবাদী সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র, তার সেই ভয়ঙ্কর রায়, এক রায়ে 23,70,000 আদিবাসী বাস্তুচ্যুত হয়েছেন। আজ স্বাধীনতার 75 বছর পরে এসে আমরা দেখলাম যে আদিবাসীদের হয়ে যিনি কথা বলছেন তাকেই মাওবাদী তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখলাম যে খনি আইন করেছে, অরণ্য আইনই তো বললাম কি ভয়ঙ্কর অরণ্য আইন। যে অরণ্য আইন করেছে তাতে এই আদিবাসী জাতিকে অরণ্যের যে অরণ্য দপ্তরের যে আমলারা থাকবে, তাদের কৃপার পাত্র হয়ে ওই অরণ্যে বাস করতে হবে, অরণ্যে থাকতে হবে। সবসময় তাদের প্রতি জুলুম নেমে আসবে। এবং ভয়ঙ্কর অরণ্য আইন, সেখানে বলা হয়েছে অরণ্য আইনের সি নম্বর ধারার রোমান 1 to 3, সেখানে বলা হয়েছে যে ওই অরণ্যে থাকতে হলে অরণ্য আইন মানতে হবে। কি কি আইন মানতে হবে? অরণ্য আধিকারিকের কাছ থেকে প্রত্যেক বছর আপনাকে পারমিশন নিতে হবে, আমি আর এক বছরই থাকবো। প্রত্যেক বছর রিনিউ করতে হবে যে আমি এখানে থাকবো। অর্থাৎ হাজার হাজার বছর ধরে যারা সেই অরণ্যে বসবাস করছে, সেই আদিবাসীদের এই বন দপ্তরের কাছে পারমিশন নিয়ে, প্রত্যেক বছর রিনিউ করে পারমিশন নিয়ে তাদের অরণ্যে বাস করতে হবে। তাদের জমির পাট্টা দেওয়া হচ্ছে না, তাদের জমির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের মরা কাঠ পর্যন্ত তারা কাটতে পারছে না, জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারছে না। অর্থাৎ সংবিধানকে অমান্য করে বর্ণবাদী শাসক এই স্বাধীনতার 75 বছর পরে এসে তারা কি বলছে? তারা এই জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। আমরা দেখলাম ভয়ঙ্কর খনি আইন করেছে। অর্থাৎ এরপর থেকে আপনারা জানেন খনিগুলো সাধারণত আদিবাসী অধ্যুষিত অঞ্চলে এই খনিগুলো পাওয়া যায়। একটা পরিসংখ্যান বলছি, 2020 সালের ভারত সরকারের পরিসংখ্যান, সেখানে বলা হয়েছে যে ভারতবর্ষে শিল্পের জন্য 1.64 লক্ষ হেক্টর জমি অরণ্যকে ধ্বংস করা হয়েছে। আর শিল্পের জন্য, এটা বললাম খনির জন্য,
আর শিল্পের জন্য প্রথমটা হচ্ছে শিল্পের জন্য, আর খনির জন্য হয়েছে 0.39 লক্ষ হেক্টর বনভূমি ধ্বংস করা হয়েছে, এবং 3.5 কোটি মানুষকে উচ্ছেদ করা হয়েছে, খনির নাম করে উচ্ছেদ করা হয়েছে। তার মধ্যে 2,64,00,000 আদিবাসী সমাজের মানুষ, অথচ তাদের 10%ও এখনও পুনর্বাসন পায়নি, জমি পায়নি, মাত্র 10%ও পায়নি। এইভাবে আদিবাসীদের উপর স্বাধীনতা, আমরা স্বাধীন হয়েছি বলছি, কোথার কিসের স্বাধীনতা আমাদের? এ স্বাধীনতা কার স্বাধীনতা, কাদের স্বাধীনতা? বাবা সাহেব যে কথা বলেছেন যে এক শ্রেণীর শাসকের হাত থেকে আর এক শ্রেণীর শাসকের হাতে ক্ষমতার হস্তান্তর হলো, এ স্বাধীনতা ভারতবর্ষের বহুজন সমাজের স্বাধীনতা নয়। বাবা সাহেবের কথা স্বাধীনতার 75 বছর পরেও অক্ষরে অক্ষরে বলছেন। গুরুচাঁদ ঠাকুর যেটা বলেছিলেন, স্বাধীনতা পাবে যবে কারা উপকৃত হবে, সে কথা পারো কি বলিতে, কর্তা যারা যারা সেদিন একত্রে তারা রচনা করিবে শাসনযন্ত্র, সেদিনের সে সভায় তোমাদের স্থান নয়, তোমরা শুধুই বাদ্যযন্ত্র। আমরা এখন বাদ্যযন্ত্র হয়ে রয়েছে। অর্থাৎ এ স্বাধীনতা আমাদের স্বাধীনতা নয়, এ স্বাধীনতা বর্ণবাদীদের স্বাধীনতা। দেখুন, আমরা সেই জায়গায় দেখলাম যে খনি আইনে সেখানে পরিষ্কার বলা হয়েছে, খনি আইনে জনগণ প্রতিবাদ করতে পারবে না। যে কোম্পানি, সে কোম্পানির মালিকের হাতে এফআইআর করার অধিকার দেওয়া হয়েছে, কেস করার অধিকার দেওয়া হয়েছে, অথচ আদিবাসীদের হাতে, জনগণের হাতে কেস করার কোনো অধিকার নেই, কেড়ে নেওয়া হয়েছে। তারা কেস করতে পারবে না, তারা আন্দোলন করতে পারবে না। আন্দোলন করলে তাদের কি করবে, তাদের রাজদ্রোহিতার কেসে তাদের ঢুকিয়ে দেওয়া হবে। আমরা দেখলাম যে এই স্বাধীনতা, যেখানে অর্থনৈতিক স্বাধীনতা বহুজন সমাজের মানুষ পেল না, যেখানে অনাহার, দুর্ভিক্ষ, পীড়ন, আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, 2019 সালের পরিসংখ্যান, সেটাও কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান, কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রক এবং শ্রেণী কল্যাণ উন্নয়ন মন্ত্রকের যৌথ সমীক্ষার একটা পরিসংখ্যান। সেখানে বলছেন দেশের 43% মানুষ অর্ধাহারে থাকে। 2020 সালের রিপোর্ট বলছি। আমি তো বলি যে আমার কোনো তত্ত্ব যদি আপনারা ভুল প্রমাণ করতে পারেন, এক একটা ভুলের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার। আমি ওপেন এই সোশ্যাল মিডিয়ায় বলছি, এক একটা ভুলের জন্য আমি মিথ্যা পরিবেশন করছি, প্রমাণ করতে পারলে এক একটা ভুলের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার। তো দেশের 43% মানুষ অনাহারে থাকে, অর্ধাহারে থাকে। দেশের 22% মানুষ অনাহারে থাকে। দেশের 68% মানুষের গড় ইনকাম দৈনিক 20 টাকারও কম। আপনারা বুঝতে পারছেন, 68% মানুষের গড় ইনকাম, গড় আয় দৈনিক 20 টাকারও কম। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস যদি না হয় আমার ওই রিপোর্টটা, তত্ত্বটা দেখুন। অনলাইন এখন সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা খুঁজে নিন, দেখুন। এই হচ্ছে একটা দেশের অবস্থান, একটা দেশের অবস্থান যে 43% মানুষ অর্ধাহারে থাকে, 22% মানুষ প্রায় অনাহারে থাকে, 68% মানুষের গড় আয় 20 টাকার কম। অর্থাৎ সেই দেশটা কিভাবে চলছে, কাদের দেশ, কারা চালাচ্ছে, আর এই দেশের মূল নিবাসী বহুজন সমাজের মানুষের অবস্থান কোথায়? ভূমিহীন, অন্নহীন, স্বাস্থ্যহীন, ঘরে খাবার নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, শুধু নেই আর নেই। একটা দেশে একটা বাস করছি আমরা, নেই রাজ্যে আমরা বাস করছি। মুষ্টিমেয় মানুষ তারা ফুলে ফেপে উঠছে, আর এখানে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা নেই রাজ্যে বাস করছে, তাদের কোনো অধিকার নেই। সমস্ত বঞ্চনা নিয়ে তারা কোনো মতে টিকে আছে, কোনো মতে বেঁচে আছে। আমরা দেখি ভারতবর্ষের এই অবস্থান। স্বাধীনতার 75 বছর পার হয়ে গেল, এদেশে এখন মূল নিবাসী বহুজন সমাজের মানুষ তারা এখন শুনতে পাচ্ছে যে তারা এদেশের নাগরিকই না। অর্থাৎ তাদের ভয় দেওয়া হচ্ছে তারা বেনাগরিক। তাদের প্রমাণ করতে হবে যে তোমরা 1948 সালের 19শে জুলাইয়ের আগের প্রমাণপত্র দেখাও, এদেশের নাগরিকত্ব পাও। আমরা দেখলাম আসামে
19,06,652 জন মানুষ বেনাগরিক হয়েছে, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ 16.5 লক্ষের মতন হিন্দু। আমরা দেখলাম যারা আদিবাসী, অসমের অসংখ্য আদিবাসী মানুষ যারা এই দেশে হাজার হাজার বছর ধরে বাস করছে, তারা বেনাগরিক হয়েছে। অসমে 19টা সম্প্রদায়ের, আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা বেনাগরিক হয়েছে। আমি তার একটা চট করে তার একটা পরিসংখ্যান আপনাদের দিচ্ছি। গোর্খা 85,000, কোস 58,000, বোরো কমিউনিটি 20,000, রাভা 8,000, হাজাং 8,000, মিসিং 7,000, কর্বি 9,000, অহোম 3,000, মটক 1,500, সারান 9,000, মারান 9,000, সোনোওয়াল কাচারি 1,000, দামাশা 11,000, গোরা 2,500, বিষ্ণুপুরিয়া 2,000, নাগা 1,000, মার 750, থাউজ 500, বাইফ 750। এই 19টে কমিউনিটির আদিবাসী তারাও আসামে বেনাগরিক হয়েছে। যদি সারা ভারতবর্ষে এনআরসি হতো, তারা এখন বলছে না এনআরসি হবে না। এতদিন মতুয়াদের, এতদিন শরণার্থীদের বলছে হ্যাঁ এনআরসি হবে, মতুয়াদের নাগরিকত্ব দেব। এখন এই 3 দিন আগে স্বরাষ্ট্র দপ্তর থেকে রাষ্ট্রমন্ত্রী তিনি পরিষ্কার ঘোষণা করেছেন এনআরসি আমাদের পরিকল্পনার মধ্যে নেই। অর্থাৎ এতদিন মিথ্যা কথা বলে এখন বলছে এনআরসি আমাদের পরিকল্পনার মধ্যে নেই। তো স্বাধীনতার 75 বছর পার হয়ে গেল, আদিবাসীদের পরীক্ষায় বসতে হচ্ছে খাতা নিয়ে যে তোমরা কি এই দেশের জনগণ, পরীক্ষা দাও। 1948 সালের 19শে জুলাইয়ের আগের প্রমাণপত্র দাও। কি নির্লজ্জ শাসক, বর্ণবাদী শাসক, কি নির্লজ্জতা! অথচ আমরা ঘুমিয়ে আছি, আমরা অন্ধ হয়ে আছি। আমাদের শপথ নিতে পারছি না যে আমরা শপথ নেব। প্রথম শপথ হবে কোনো এই 92% মানুষ তারা মৃত্যুর আগে পর্যন্ত কোনো বর্ণবাদী, কোনো ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলকে ভোট দেবে না। এই শপথটা আমরা নিতে পারছি না। আমাদের শপথ হোক যে আমাদের আমৃত্যু আমরা কোনো বর্ণবাদী দলকে আমরা ভোট দেব না। যদি কোনো সেইখানে যদি কোনো বহুজন মূল নিবাসী দল না থাকে, ভোটে না দাঁড়ায়, আমরা নোটায় মেরে দিয়ে আসবো। কিন্তু আমাদের প্রতিজ্ঞা করতে হবে, প্রথম প্রতিজ্ঞা করতে হবে। এই প্রতিজ্ঞা যদি আমরা পালন করি, ভোট হামারা রাজ তোমারা নেহি চলেগা এই স্লোগানটা যদি আমরা পালন করি, তাহলে ওরা ওই 8% মানুষ, ওরা তো ভিখারি। আমরা শাসক হব, আমরা আমাদের বঞ্চনার কথা আমরা তুলে ধরবো, আমাদের বঞ্চনার মীমাংসা করব, আমরা আমাদের মানুষের প্রতি অত্যাচারের বিচার করব আমরা। আজ খুবই লজ্জার বিষয়, স্বাধীনতার 75 বছর পার হয়ে এলো, দিল্লিতে আপনারা জানেন ধর্ণা দিচ্ছে। আজ রবিবার, এর আগের রবিবার, দিল্লির প্রধান স্থান কেন্ট, তার পাশে রয়েছে সেনাবাস। সেই কেন্টে একটা বাল্মীকি সমাজের 9 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে একজন পুরোহিত। শ্মশানে গিয়েছিল জল আনতে, 9 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে তার বাবাকে না জানিয়ে মাকে না জানিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মেয়েটাকে। 9 বছরের মেয়েটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মা গিয়ে দেখছে মেয়েটাকে পোড়াচ্ছে, বলছে চুপচাপ করে থাকো, কিছু বলো না। দেখলাম তখনও ওর মা বলছে তখনও মেয়েটার গা থেকে রক্ত বেরোচ্ছে। অর্থাৎ মরা মানুষের গা থেকে তো রক্ত বেরোতে পারে না, রক্ত তো ঝরতে পারে না। মা যখনই দেখে ফেলেছে, মাকে বসিয়ে রেখে মেয়েটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জীবন্ত, সে তখনও মরেনি। এরপরে কি হলো, তার মাকে আর বাবাকে দিল্লি পুলিশ, অর্থাৎ দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ, অমিত শাহের পুলিশ, দিল্লির পুলিশ তার মাকে আর বাবাকে থানায় নিয়ে 24 ঘন্টা আটকে রাখলো। বাবাকে ভীষণভাবে পিটানো হলো। একটা ভাবুন, তার মেয়ে ধর্ষিতা হয়েছে, সেই ধর্ষিতা মেয়েকে পুড়িয়ে দেওয়া হয়েছে। মা বাবার মানসিক অবস্থা কি থাকতে পারে? তার অবস্থায় তাকে 24 ঘন্টা থানায় নিয়ে পিটানো হচ্ছে। 20,000 টাকা দিয়ে তার বাবাকে বলা হচ্ছে যেই টাকা দিয়েছি মুখ বন্ধ করো, কোনো ধর্ষণের কেস, কোনো কেস করবে না, বাড়িতে চুপচাপ চলে যাও। এই তো আমরা দেখলাম, এই তো ভারতবর্ষ, এই তো স্বাধীনতা, এই তো মূল নিবাসীদের স্বাধীনতা, এই তো বহুজন সমাজের স্বাধীনতা।
এই স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হয়ে গেল, বেটি বাঁচাও বেটি পড়াও, ডিজিটাল ইন্ডিয়া, কত কত স্লোগান পার করে কানে ঝালাপালা করে আজ আমরা এইখানে এলাম। আমরা দেখলাম 2019 সাল 2020 সালের সমীক্ষায় যদি দেখি, ক্রাইম ব্যুরো রিপোর্ট, ভারতবর্ষে 43,000 দলিত নারীকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে এক বছরে। সংখ্যাটা, হাতরস কাণ্ড, প্রত্যেক জায়গায় হাতরস কাণ্ড ঘটছে। এই পশ্চিমবঙ্গে আমরা দেখলাম বিগত দুই মাসে, আমার কাছে প্রত্যেকটা পরিসংখ্যান রয়েছে, এই পশ্চিমবঙ্গের একজন বর্ণবাদী মুখ্যমন্ত্রী রয়েছেন, দল রয়েছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। গত 2 মাসে পশ্চিমবঙ্গে 27 জন আদিবাসী নারী ধর্ষিতা হয়েছেন, কেউ কেউ খুন হয়েছেন। এই তো ভারতবর্ষ, এই তো ভারতবর্ষের বাস্তব ইতিহাস। আমরা ঘুমিয়ে আছি, আমরা কেউ কেউ চাকরি বাকরি পেয়ে শুধু নিজের টুকুন ভাবছি, সমাজ উন্নয়নের কথা ভাবছি না। আমি এক একদিন এক একটা মানুষকে বোঝানোর দায়িত্ব নিই না। আমার মানুষ তো ঘুমিয়ে আছে, আমার মানুষ লেখা জানে না, পড়ি জানে না। আমার মানুষকে এক একদিন এক একজন, আমরা যারা চাকরি করছি ভালো আছি, আমার লাইফে এক একদিন এক একজনকে বোঝানোর দায়িত্ব নিই না। সপ্তাহে একজনকে বোঝাই না, তাহলে 52 জনকে বোঝানো হবে বছরে। 52 জনকে আমি চাকরি করি, আমার নৈতিক কর্তব্য আছে। আমার চাকরিটা সংরক্ষণ কোটায় হয়েছে, আমার চাকরিটা হয়েছে ওই 22% মানুষের মাথা গুনে, আমার চাকরির মধ্যে ওই 22% মানুষের ভাগ রয়েছে, অর্থাৎ আমার একটা নৈতিক কর্তব্য থেকে যায়। সেই নৈতিক কর্তব্য থেকে আমি একটা মানুষকে পড়াশোনার দায়িত্ব নিই, একটা ব্রিলিয়ান্ট ছেলেকে। আর আমি সপ্তাহে একজন মানুষকে বোঝানোর দায়িত্ব নিই, আমার এই ভোলেবালা সমাজের একজন মানুষকে বোঝাই বর্ণবাদীর প্রভাব সম্পর্কে। তাই আমার কথা যে আমাদের প্রথম শপথ হওয়া উচিত যে মৃত্যুর আগে পর্যন্ত আমি কখনো কোনো বর্ণবাদী রাজনৈতিক দলকে ভোট দেব না। আমার দ্বিতীয় শর্ত হওয়া উচিত, আমার জীবন থেকে সমস্ত প্রকার ব্রাহ্মণ্যবাদী, ব্রাহ্মণ বর্জিত করব, ব্রাহ্মণ্যবাদী অনুষ্ঠান বর্জিত করব। আমার হিত ব্রাহ্মণ করতে পারে না, পুরোহিত করতে পারে না, আমার কখনো হিত করতে পারে না। আমার বাড়ির পুজোয় কিংবা আমার বাড়ির শুভ অশুভ অনুষ্ঠানে সেই ব্রাহ্মণ আমাকে হিত করে দিয়ে যাবে, মঙ্গল করে দিয়ে যাবে, হতে পারে না। অর্থাৎ আমার দ্বিতীয় শপথ নেওয়া উচিত, ব্রাহ্মণ বর্জিত আমার জীবন, আমার লাইফস্টাইল হওয়া উচিত। আমার তৃতীয় শপথ হওয়া উচিত যে আমার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য দিয়ে আমি আমার মূল নিবাসী বহুজন সমাজের মানুষকে সচেতন করব। বিভিন্নভাবে সচেতন করা যেতে পারে, আমি সেই সচেতন করব। অন্তত সপ্তাহে 1টা ঘন্টা আমি সেই কাজে সময় ব্যয় করব। আমি পড়াশুনো করব, পড়াশুনো করে আমি আগে নিজে জানবো, আমার সমাজের মানুষকে জানাবো। আমি তাই বলছি যে এই যে বঞ্চনা, এই বঞ্চনা থেকে আমাদের মুক্তির প্রথম হতে পারে সেটা হচ্ছে যে আমরা এই বঞ্চনার কারণটা যদি জানতে পারি, কেন এই বঞ্চনা হচ্ছে সেই কারণটা আমি যদি জানতে পারি। আমরা দেখছি মেরিটধারীরা যারা কথায় কথায় যোগ্যতা কথা বলে, কিসের যোগ্যতা? ওরা আমলা, ওরা বিচারপতি, ওরা সুপ্রিম কোর্টের 28 জন বিচারপতির মধ্যে 22 জনই ব্রাহ্মণ, যেটা বললাম যে হাইকোর্টের সমস্ত বিচারপতির মধ্যে ওরাই মন্ত্রী, ওরাই আমলা, সমস্ত কিছু। অথচ দেশটা কোথায় চলে গেছে? দেশটা ভাগাড়ে ওরা পরিণত করে দিয়েছে। অর্থনীতির দুরবস্থা। স্বাধীনতার 75 বছরের মধ্যে সব থেকে বেশি দ্রব্যমূল্য ঘটল 2019, 20, 21। স্বাধীনতার মধ্যে সব থেকে বেশি বেকারত্বের সংখ্যা 2021 সাল। স্বাধীনতার 75 বছরে সব থেকে বেশি কর্মসংস্থান হারিয়েছে 2021 সাল। স্বাধীনতার এই 75 বছরে সব থেকে হাঙ্গার স্ট্রাইকে বললাম 119টা দেশের মধ্যে ভারতের স্থান 103। বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল এরাও ভারতের আগে চলে গেছে। এই তো ভারতবর্ষের অবস্থান। অন্ন নেই, বস্ত্র নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, শুধু নেই আর নেই। আমরা দেখলাম শুধু তাই নয়, বাক স্বাধীনতায়ও বললাম একদম তলানিতে থেকে হয়েছে 42তম স্থান। আবার দেখলাম যে ভারতবর্ষের যে অসহিষ্ণুতার রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে, ভারতবর্ষ একটা অসহিষ্ণু দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে ভারতবর্ষ, সাম্প্রদায়িক দাঙ্গাকে ভারত রাষ্ট্র লালন ও পালন করছে, যেটা রাষ্ট্রসংঘ ভারতবর্ষের নামে দাগিয়ে দিয়েছেন।
এতটা লজ্জা। আমরা দেখলাম স্বাধীনতার ৭৫ বছর, অথচ একটা মেয়ে দলিত হওয়ার অপরাধে সে হকিতে সেমিফাইনালে হেরে যায়। আর কিছু দেশপ্রেমিক যারা নিজেদের দেশপ্রেমিক বলে গর্ব করে, তারা সেই মেয়েটার বাড়ির সামনে গিয়ে আনন্দ করে, নৃত্য করে, নাচানাচি করে, দলিত বলে তার ভাইদের গালিগালাজ করে। কেন? অপরাধ হচ্ছে এই দলিতরা মহিলা হকি টিমে খেলছে জন্য ভারতবর্ষ হেরে গেছে। এরা হচ্ছে অপবিত্র, অচ্ছুত, এরা না খেললে ভারতবর্ষ হকিতে জিতত। অথচ দেখলাম স্বাধীনতার এই ৭৫ বছরে এইটাই হচ্ছে মেয়েদের হকি সব থেকে ভালো পারফরমেন্স। এবং যে মেয়েটার দলিত বলে গালিগালাজ করা হয়েছে, সে হচ্ছেন একটা রেকর্ড করেছে, একমাত্র ভারতীয় মেয়ে হকি প্লেয়ার যে অলিম্পিকে হ্যাটট্রিক করেছে। সেই সাধনা তার নামে বাড়ির সামনে গিয়ে ভারত টিম হেরে গেছে, এদের দুঃখ নেই। এই দেশপ্রেমীরা তারা কারা? জানা গেল আরএসএস এর স্বয়ংসেবক সংঘের তারা হচ্ছে সদস্য, তাদের নামে মাত্র অ্যারেস্ট করা হয়েছে। কোথায় ঘটেছে এই ঘটনা? এই ঘটনা ঘটেছে আর একটি বিজেপি শাসিত রাজ্য, সেই উত্তরাখণ্ড। অর্থাৎ উত্তরাখণ্ডের এই ঘটনা, দেশ হেরে গেছে তাতে তাদের কোনো দুঃখ নেই, তারা আনন্দ পাচ্ছে, আনন্দে নাচছে যে এই দলিত হেরেছে। এতটা বৈষম্য, এতটা বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। কারা বিভাজন তৈরি করছে? কারা জাতপাত তৈরি করছে? জাতপাতের নামে উল্লেখ করে তাদের মারা হচ্ছে, প্রতি মুহূর্ত পিটানো হচ্ছে, ছোট জাত পিটানো হচ্ছে, ছোট জাত মন্দিরে ঢুকতে পারবি না পিটানো হচ্ছে, ছোট জাত রাস্তা দিয়ে হাঁটতে পারবি না, এইভাবে জাতপাতের নিরিখে তাদের মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। ছোট জাত চেয়ারে বসতে পারবি না, পিটিয়ে মারা হচ্ছে। ছোট জাত দাড়ি গোপ রাখতে পারবি না, পিটিয়ে মারা হচ্ছে। ছোট জাত নাগরা জুতো পরতে পারবি না, পিটিয়ে মারা হচ্ছে। ছোট জাত এইরকম প্রতি মুহূর্তে তাদের পিটিয়ে মারা হচ্ছে স্বাধীনতার ৭৫ বছরে। অথচ এই ছোট জাত, এদের সংখ্যা হচ্ছে 92%, এরাই হচ্ছে ভারতের মূল নিবাসী। আর ওই আর্য 8%, তারা ভারতবর্ষের, তাদের কোনো অধিকারই নেই। তারা ছলে বলে কৌশলে আমাদের বোকা বানিয়ে তারা রয়েছে। আমরা দেখলাম যোগ্যতার কথা বলে, কথায় কথায় যোগ্যতার কথা বলে। অলিম্পিকে তো সংরক্ষণ নেই, অলিম্পিক গেমসে সংরক্ষণ নেই। তাহলে সোনাগুলো কেন আমেরিকায় গেল, সোনাগুলো কেন চীনে গেল, সোনাগুলো কেন জাপানে গেল, সোনা গেল কেন অস্ট্রেলিয়ায় গেল? এই মেরিটধারীরা কোথায়? এই মেরিটধারীরা কোথায়? যারা কথায় কথায় সংরক্ষণ দেশ খেয়ে গেল, অলিম্পিক গেমসে তো সংরক্ষণ নেই। তাহলে সোনাগুলো এই মেরিটধারীরা পেল না কেন? যোগ্যতাধারীরা এই সোনাগুলো পেল না কেন? আমরা দেখলাম 7টা পদক পেয়েছে ভারতবর্ষ, তার মধ্যে 5টা পদক ভারতের মূল নিবাসী বহুজন সমাজের বদান্যতা এসছে। কিরকম? আমরা দেখলাম সেখানে 5টার মধ্যে লাভসিনা, তিনি হচ্ছে একটা পেয়েছেন আদিবাসী একটা মেয়ে। আমরা দেখলাম যে সেই আর 2টো আদিবাসী মেয়ে পেয়েছে, 2টো ওবিসি সমাজের মেয়ে পেয়েছে, পুনিয়া দাহিয়া। আর হকি পুরুষ টিম পেয়েছে, সেখানে হচ্ছে 15 জনের মধ্যে সেই হকি পুরুষ টিমের 11 জনই হচ্ছে এসসি এসটি ওবিসি সমাজের মানুষ। অর্থাৎ 7টার মধ্যে 5টাই হচ্ছে এসসি এসটি ওবিসি সমাজের বদান্যতায় আমরা এই পুরস্কার পেলাম। ভারতবর্ষের মুখ তারা উজ্জ্বল করলো। অথচ মেরিটধারীরা, তাদের যোগ্যতা কোথায় গেল? কোথায় তারা যোগ্যতা নিয়ে রইল? তো এই ভারতবর্ষের মূল নিবাসী বহুজন সমাজের মানুষ, তারা যদি ঘুরে না দাঁড়ায়, তাদের যদি প্রতিবাদের জায়গা তৈরি না হয়, তাহলে আমরা দেখব যে প্রতি পদে পদে আমরা মার খেয়ে মরছি, আমাদের কোনো অধিকার থাকবে না। আমরা দেখলাম ভারতবর্ষের কৃষক হত্যা 2021 সালে জানুয়ারি মাসে রিপোর্ট বলছি, ভারতবর্ষের কৃষক হত্যা 5.5 গুণ বেড়েছে। 2020 সালে ভারত রাষ্ট্রের ঘোষণা অনুসারে 2020 সালে
শুধু 1 বছরে কৃষক হত্যার সংখ্যা 26,200। এই হচ্ছে ভারতবর্ষ স্বাধীনতার 75 বছর। আমরা দেখলাম যে সেই জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে, 2020 জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে। যে শিক্ষানীতির সিলেবাস করা হয়েছে, সেই সিলেবাসে 1%ও ভারতবর্ষের মূল নিবাসী বহুজন সমাজের ইতিহাস নেই। সেই সিলেবাসে 100% ব্রাহ্মণ্যবাদী ইতিহাসে পরিপূর্ণ। বৈদিক যুগ রয়েছে, রামায়ণ মহাভারতের যুগ রয়েছে, অথচ সেই ইতিহাস থেকে 1%ও ভারতবর্ষের মূল নিবাসী বহুজন সমাজের ইতিহাস নেই। অর্থাৎ এই সিলেবাস পড়ে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা 1 থেকে 2, 3, 4 বিএ পাস, এমএ পাস করবে। কাদের শিক্ষা নিয়ে পাস করবে? ওই বর্ণবাদীদের ইতিহাস পড়ে পড়ে আমার ঘরের ছেলেমেয়েরা তারাও একদিন বর্ণবাদী হয়ে যাবে। অর্থাৎ কি সুপরিকল্পনা, যে জন্মের থেকে ওরা মাত্র সামান্য কয়েক % মানুষ, অথচ জন্মের থেকে ওদের সিলেবাস আমাদের ছেলেমেয়েরা পড়ছে, ওদের ইতিহাস পাঠ্যপুস্তক পাঠ্যক্রমে ওদের ইতিহাস রয়েছে, ওই বর্ণবাদীর ইতিহাস রয়েছে। আমার ছেলেমেয়েরা তারা ওই বর্ণবাদীদের ইতিহাস পড়ে 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 একসময় আমাদের ইতিহাসটাই ভুলে গেছে এবং ওই বর্ণবাদীদের ইতিহাস মনে রেখেছি। তাই আমরা প্রতিবাদ করতে জানি না, তাই আমরা প্রতিবাদের ভাষা ভুলে ফেলেছি, আমাদের জন্মের পরিচয়টুকুন আমরা ভুলে ফেলেছি। আমরা ইতিহাস জানি না, আমরা আমাদের ইতিহাস জানি না। আমরা যতটা বর্ণবাদীদের ইতিহাস জানি, আমরা আমাদের ইতিহাস জানি না। তার কারণ হচ্ছে আমরা তো এই সিলেবাস, এই জাতীয় শিক্ষানীতিতে সিলেবাস করেছে ওদের ইতিহাস পড়েই আমাদের ছেলে মেয়ে বড় হচ্ছে। এটাও একটা বঞ্চনা। আমরা দেখলাম কৃষক আইন করেছে। আজ কাদের স্বাধীনতার কথা বলছি? এই কৃষকরা আজ দীর্ঘদিন, প্রায় 1 বছর হতে গেল, তারা মাথার উপর ছাদ নেই, অনশন, তারা বিক্ষোভ রয়েছে, তারা বর্ডারের উপর রয়েছে, বর্ডারে তারা আন্দোলন করছে, প্রায় 1 বছর হতে গেল। সেই কৃষক, অর্থাৎ কৃষকরা, যে কৃষক বিরোধী আইন পাশ করা হয়েছে পার্লামেন্ট, রাজ্যসভায়, লোকসভায়, যে কৃষক বিরোধী আইন পাশ করা হয়েছে, সেই আইনে দেখা গেল যে কৃষকরা একদিন তাদের ভূমি হারাবে, ভূমিচ্যুত হবে। কৃষক সে তার নিজের ফসলের দাম ঠিক করতে পারবে না, সে তার জমিতে কি চাষ করবে। এরকম কৃষক বিরোধী আইন, রাস্তায় হাজার হাজার কৃষকরা তারা ধর্মঘট করছে, অথচ সরকার তারা শিল্পপতিদের পক্ষে নিয়েছে। তাদের পাষাণ হৃদয়ে গলছে না যে 1 বছর হতে গেল যে কৃষকরা অনশন করছে, ধর্মঘট করছে, তারা মিটিং মিছিল করছে, তাদের মাথার উপর ছাদ নেই, প্রায় 1 বছর হলো তারা জমায়েত হয়ে রয়েছে বর্ডারে, অথচ কৃষকের স্বার্থের কথা, কৃষকের কথা তারা ভাবছে না, তারা শিল্পপতিদের কথা ভাবছে। আবার দেখলাম শ্রম আইনে বাবা সাহেব যে শ্রম আইন করে দিয়ে গেছে, যে 8 ঘন্টা কাজের সীমা নির্ধারণ করে দিয়ে গেছে, সেখানে আমরা দেখলাম বাবা সাহেবের সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজের আইন তৈরি করেছে এরা। আবার দেখলাম যে ন্যূনতম মজুরি আইন তুলে দিয়েছে, সংবিধানে যেটা রয়েছে ন্যূনতম মজুরি আইন, সেটা তুলে দিয়েছে। এরকম শ্রমিক বিরোধী আইন, কৃষক বিরোধী আইন, এই আইনগুলো কাদের বিপক্ষে যাচ্ছে? এই ভারতবর্ষের মূল নিবাসী বহুজন সমাজের মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, এদের বিপক্ষে যাচ্ছে। ফলে এই বঞ্চনা, আদিবাসীদের উপর বঞ্চনা, এসসিদের উপর বঞ্চনা, এসটিদের উপর বঞ্চনা, কৃষক হত্যা, সমস্ত সংরক্ষণগুলো তুলে দিচ্ছে। স্বাধীনতার 75 বছর পরে এসে বলছে যে আমরা নাগরিকই নয়, আমাদের এখন নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। সর্বোপরি আমি যেটা বলেছিলাম, দেশভাগ, 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে, সঙ্গে সঙ্গে পরাধীন হয়েছে তথাকথিত পূর্ব পাকিস্তান, অর্থাৎ আধুনা বাংলাদেশের মানুষ। তারা সেই পরাধীনতার গ্লানি নিয়ে আজও রয়েছে, আজও তারা অত্যাচারিত, নিষ্পেষিত। এই বর্ণবাদী, ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলের ষড়যন্ত্রে, এটা রাজনৈতিক এজেন্ডা ছিল, তাদের স্বার্থের জন্য তারা এই রাজনৈতিক কর্মকাণ্ড করেছে। ফলে আমাদের অধিকার, এই স্বাধীনতার 75 বছরে আমরা আমাদের অধিকারটা রক্ষা করতে পারিনি। আমরা প্রতি পদে পদে আমাদের অধিকার হারিয়েছি। আমরা যত আমাদের অধিকার হারিয়েছি, তত আমরা বর্ণবাদীদের গোলাম কৃতদাসে পরিণত হয়েছি। বর্ণবাদীরা আমাদের গোলাম কৃতদাস বানিয়েছে। আমাদের স্বার্থে নয়, তাদের স্বার্থে আমাদের কিছু কিছু
পোষা ঘুঘুকে তারা হাতে নিয়েছে, হাতে নিয়ে তারা আমাদের সমাজের মানুষের ভোট নিয়ে তারাই শাসক হয়েছে, তারাই মুখ্যমন্ত্রী হয়েছে, তারাই প্রধানমন্ত্রী হয়েছে। তাই আমাদের স্লোগান হওয়া উচিত, ভোট হামারা রাজ তোমারা নেহি চলেগা নেহি চলেগা। আমাদের স্লোগান হওয়া উচিত যে চাষ হামারা খানা তোমারা নেহি চলেগা নেহি চলেগা। অর্থাৎ আমি চাষ করব আর তোমরা ঘরে বসে তোমরা তার নীতি নির্ধারণ করবে, সেগুলো ভোগ করবে, এগুলো কখনো চলতে পারে না। অর্থাৎ স্বাধীনতার এই লড়াই, গুরুচাঁদ ঠাকুর যে কথা বলেছিলেন, বাবা সাহেব যে কথা বলেছেন যে আমরা স্বাধীনতা পাইনি, এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা নয়। আবার এই দেশটাকে যারা স্বাধীন করলো, যেসব বীর সেনা শহীদরা, তাদের কথা যদি বলি, তারাও এই স্বাধীনতা চাননি। সুভাষচন্দ্র বসু এই স্বাধীনতা কি চেয়েছিলেন? সুভাষচন্দ্র বসু পরিষ্কারভাবে বলেছেন, যেটা পরবর্তীকালে আমরা দেখেছি ভগৎ সিং এরা পরিষ্কার করে বলেছেন। ভগৎ সিং বলছে স্বাধীনতার এই সংগ্রাম, এই স্বাধীনতার লড়াই, এটা হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। কোট আনকোট আমি ভগৎ সিংয়ের একটা উদ্ধৃতি তুলে ধরছি, স্বাধীনতার সংগ্রাম হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য, কিন্তু মূল লক্ষ্য নয়। অর্থাৎ প্রাথমিক লক্ষ্য স্বাধীনতার সংগ্রাম, আমরা যখন দেশ স্বাধীন হবে তখন আমাদের মূল লক্ষ্য, তিনি কি বললেন, যে ভারতবর্ষ তবেই স্বাধীন হবে যখন মানুষের দারিদ্রতা থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, অত্যাচার থাকবে না, শোষণ থাকবে না, বৈষম্য থাকবে না। অর্থাৎ ভগৎ সিংয়ের সেই উদ্ধৃতি, সেই বাণী যে স্বাধীনতার লড়াই, এই স্বাধীনতার সংগ্রাম, এটা আমাদের প্রাথমিক উদ্দেশ্য, কিন্তু মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে এদেশকে স্বয়ংসম্পূর্ণ করা, এই দেশের ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, শোষক থাকবে না, অর্থাৎ দারিদ্রতা থাকবে না। সেটা তো সুভাষচন্দ্র বসুও বলেছেন যে আমাদের দেশ স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের সমস্ত দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যাবে না, স্বাধীনতার পরে আমাদের আরও বড় দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব হচ্ছে যে সমস্ত মানুষের মুখে অন্ন তুলে দিতে হবে, শোষক থাকবে না, বঞ্চনা থাকবে না, অত্যাচার থাকবে না। সেরকম একটা স্বপ্ন দেখেছিলেন আমাদের বীর সেনারা। অর্থাৎ আমরা কি দেখছি? আমরা দেখছি যে ইংরেজ তারা আর কতটা লুট করেছে, লুটেরা আজ দেশ চালাচ্ছে। একজন যদি অঞ্চল প্রধানও হয়ে যেতে পারে, একজন যদি মেম্বারও হতে পারে, অর্থাৎ তার কয়েক পুরুষ বসে খাবে। অর্থাৎ লুটেদের হাতে দেশ পড়েছে, লুটেদের প্রধানমন্ত্রী, লুটেদের মুখ্যমন্ত্রী, লুটরাজ প্রধানমন্ত্রী, লুটরাজ মুখ্যমন্ত্রী, তারা দেশ লুট করছে। এবং তাদের বদান্যতায় 7,000 এই দেশে শিল্পপতি লুটেরা লুট করে এই দেশ থেকে সমস্ত কিছু সম্পদ নিয়ে তারা বিদেশে চলে গেছে। ভারতবর্ষের 33% সম্পদ, সেই সম্পদ কালো টাকা হয়ে বিদেশের ব্যাংকে রয়েছে। অর্থাৎ এর স্বাধীনতা প্রান্তিক মানুষের, বহুজন মানুষের স্বাধীনতা নয়, এক লুটেরা রাজ চলছে। স্বাধীনতার 75 বছর পরে এই লুটেরা রাজ কায়েম হয়েছে ভারতবর্ষের বুকে। তারা লুট করে, নির্লজ্জভাবে লুট করছে। তারা দেশের কথা ভাবছে না, স্বাধীনতা সংগ্রামীদের সেই কথাগুলো ভাবছে না, স্মরণ করছে না। যারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিল, তাদের সেই স্বপ্নের কথাও এরা মাথায় রাখছে না। তাহলে এই স্বাধীনতা কি আমাদের স্বাধীনতা হতে পারে? প্রান্তিক বহুজন মানুষের স্বাধীনতা হতে পারে? তাই আমাদের স্বাধীনতা আমাদেরই অর্জন করতে হবে। আমাদের শপথ নিতে হবে যে আমরা, আবারও বলছি, আমাদের ভোট মৃত্যুর আগে পর্যন্ত কোনো ব্রাহ্মণ্যবাদী রাজনৈতিক দলে দেব না। এই একটা পয়েন্ট শুধু মাথায় রাখুন। আমরা যদি এই 92% মানুষ এই একটা শপথ বাক্য স্মরণ করি, শপথ বাক্য নিই, তাহলে আমরাই তো শাসক ভারতবর্ষের, আমরাই তো রাজা, আমরাই তো মুখ্যমন্ত্রী, আমরাই তো প্রধানমন্ত্রী। সেই কথা ভাবতে হবে। কখন ভিক্ষাবৃত্তির দ্বারা জাতিকে বাঁচানো যায় না, জাতিকে উন্নত করা যায় না, ধর্মকে বাঁচানো যায় না। কখনো ভিক্ষাবৃত্তির দ্বারা, গোলামি দ্বারা কখনো শাসক হওয়া যায় না।
কখনো গোলামি দ্বারা কখনো জাতির মঙ্গল করা যায় না, কখনো গোলামি দ্বারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়া যায় না। আমাদের দ্বিতীয় শপথ, গোলামি ত্যাগ করতে হবে। আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের বেশি বেশি করে বই পড়তে হবে। এই ইতিহাস আমাদের জানার ইতিহাস রয়েছে। তাই স্বাধীনতার ৭৫ বছরে আমি যে তত্ত্বগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের যদি ভালো লাগে এই তত্ত্বগুলো মানুষকে জানান, বেশি করে শেয়ার করুন। এবং এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা নয়, এই স্বাধীনতা আমাদের স্বাধীনতার হতে পারে না। স্বাধীনতার সংগ্রাম আমাদের লড়তে হবে। আগামী দিনের সংগ্রাম হচ্ছে মূল নিবাসী বহুজন সমাজের স্বাধীনতার সংগ্রাম। আমাদের অসংখ্য মানুষকে শহীদ হতে হবে, অসংখ্য মানুষকে বেরিয়ে আসতে হবে এই স্বাধীনতার সংগ্রামে, অসংখ্য বুদ্ধিদীপ্ত মানুষকে বেরিয়ে আসতে হবে। যেটা বাবা সাহেব ডক্টর আম্বেদকর বলেছেন যে এই বহুজন সমাজের থেকে অসংখ্য বুদ্ধিদীপ্ত নেতার প্রয়োজন। অসংখ্য বুদ্ধিদীপ্ত নেতা তাদের পরিশ্রমে এই দেশ আমাদের দেশ পরিণত হবে, আমরা স্বাধীনতা ফিরে পাব। অর্থাৎ আমরা আমাদের স্বাধীনতার লড়াই, এ লড়াই আমাদের মুক্তির লড়াই, এ লড়াই মূল নিবাসী বহুজন আদিবাসী মানুষের স্বাধীনতার লড়াই। এ লড়াই আমাদের চালাতেই হবে। আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে মাত্র পশ্চিমবঙ্গ থেকে মাত্র 20টা নেতৃত্ব উঠে আসুক, মাত্র 20 জন উঠে আসুক, তারা শপথ নিক যে আমাদের মানুষগুলোকে আমরা বুঝাবো। প্রত্যেকটা জেলা ধরে ধরে আমরা প্রত্যেকটা জেলায় আমরা আগামী দিনের আমাদের লক্ষ্য হবে যে বাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে সমস্ত কিছু নিয়ে, যে এই ইতিহাসটা মানুষকে জানাতে হবে। ছোট ছোট মিটিং করতে হবে, আবার মাঝে মাঝে বড় মিটিং করতে হবে, গৃহ মিটিং করতে হবে, আবার পথসভা করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমাদের মানুষ কিছু জানা না, সে মানুষকে ইতিহাস জানাতে হবে। পূর্বের ইতিহাস মানুষকে জানালে, আমি দেখেছি 100 জনকে যদি আমি আমার পূর্বের ইতিহাস জানাই, 100 জনের মধ্যে 80 জন তার মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। সে ব্রাহ্মণ্যবাদকে ঘৃণা করছে। এতদিন সে ব্রাহ্মণ্যবাদের গোলামি করতো, এখন সে ব্রাহ্মণ্যবাদকে ঘৃণা করছে। এরকম অসংখ্য মানুষ আছে। ফলে আমাদের বেরিয়ে যেতে হবে জেলাভিত্তিক, আমাদের বেরিয়ে যেতে হবে ঝাড়খণ্ডে, ঝাড়গ্রামে 10 দিন কাটাতে হবে, তারপরে পুরুলিয়া 20 দিন মিটিং করতে হবে। এরকম করে 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 মিটিং করে পথসভা করে মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে আমাদের লড়াই স্বাধীনতার লড়াই, আমাদের আন্দোলন স্বাধীনতার আন্দোলন। এই আন্দোলনে আমরা জয়লাভ করবই, কারণ আমরা সত্যের পথ, আমাদের মানুষ 92% ভোট আমাদের, আমরা রাজা হবই। এই কথা বলে শুধুমাত্র আমার মূল নিবাসী বহুজন সমাজকে আমি বলছি, একটু স্যাক্রিফাইস করুন না। আপনার জীবন থেকে মাত্র 1টা ঘন্টা আপনি দিনে এই সমাজের জন্য দিন না। আপনি 1টা ঘন্টা কম ঘুমান, 8 ঘন্টা ঘুমান, 7 ঘন্টা ঘুমান, 1টা ঘন্টা কম ঘুমান, এই মানুষের জন্য 1টা ঘন্টা সময় দিন না। মাত্র কয়েকজন মানুষ যদি এই ঘুরে বেড়ায় তাতে কাজ হবে না। অসংখ্য বুদ্ধিদীপ্ত নেতা বেরিয়ে আসতে হবে, অসংখ্য মানুষকে আত্মত্যাগ, নেতা হওয়ার কোনো লোভ তাদের মধ্যে থাকবে না। একটাই লক্ষ্য থাকবে যে এই পরাধীন সমাজকে, পরাধীন জাতিকে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতার স্বাদ যে কত বড় স্বাদ, সেই স্বাধীনতার স্বাদের যদি 1% আমাদের মানুষ বুঝতে পারে, জানতে পারে, তাহলে তারা ব্রাহ্মণ্যবাদকে ছুঁড়ে ফেলে দেবে, তারা আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। এই স্বাধীনতার স্বাদ যদি তারা পায়, আত্মসম্মানের স্বাদ যে কত বড় স্বাদ, এই আত্মসম্মানের স্বাদ যদি তারা পায়, তারা এই ব্রাহ্মণ্যবাদকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। তাই আমাদের মানুষকে আত্মসম্মানের লড়াই লড়তে হচ্ছে, আমাদের মানুষকে লড়তে হবে স্বাধীনতার লড়াই। এটা মূল নিবাসী ভারতের মূল স্বাধীনতার লড়াই। এই লড়াই আমাদের জয়লাভ আমাদের হবেই। আপনি লিখে রাখুন এই লড়াই আপনি আসবেন কি না আসবেন, আপনি লিখে রাখতে পারেন এই লড়াই হবেই ভারতবর্ষের বুকে। শুরু হয়ে গেছে এই লড়াই, বাংলার বুকে হবে, ভারতবর্ষের বুকে শুরু হয়ে গেছে, ভারতবর্ষের বুকে হবে। কেউ রোধ করতে পারবে না, কোনো ছলাকলা দিয়ে কোনোভাবেই রোধ করতে পারবে না। সেটা চাপিয়ে রাখতে পারে কিন্তু রোধ করতে পারবে না, কোনোভাবেই সেই লড়াই শুরু হয়ে গেছে। মানুষ ইতিহাস জানতে শুরু করেছে, মানুষ ওদের চালাকি জানতে শুরু করেছে, মানুষ ধর্মকে জানতে শুরু করেছে, প্রকৃত ইতিহাস সে সন্ধান মানুষ খুঁজছে। এবং অসংখ্য, আমি কয়েকদিন আগে ছিলাম, বেশ কয়েকদিন ছিলাম ঝাড়গ্রাম। অত্যন্ত আনন্দ লাগে, এত পরিশ্রম হয়, এত ক্লান্ত হয়, সকাল থেকে রাত পর্যন্ত 11টা 12টা 1টা পর্যন্ত মিটিং হয়েছে, কিন্তু এত আনন্দ লাগে যে আমার ভালো লাগে যে মানুষ আসছে, শুনছে তার ইতিহাসের কথা। এখান থেকে প্রোগ্রাম, মাত্র কয়েকটা প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম, যখনই ঝাড়গ্রাম ঢুকলাম তারা প্রোগ্রাম চাচ্ছে যে আমাদের গ্রামে আসতে হবে। প্রত্যন্ত গ্রাম, অত্যন্ত
মানে অজগ্রাম, সেই বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, যারা মিটিংয়ের জন্য আহ্বান করেছে, ডেকেছে, তাদের কি বলবো, যে অসংখ্য কমিউনিটির সঙ্গে সেখানে পরিচয় হয়েছে। সেখানে রয়েছে ভূমিজ কমিউনিটি, তাদের সঙ্গে মিটিং হয়েছে। সেখানে রয়েছে লোধা কমিউনিটি। একটা আগের দিন মিটিং চেয়েছে যে আপনাকে আসতেই হবে, পরের দিনে লোধা, সেই গ্রাম লোধাশলি 7টার সময়, আমি বললাম দিনের সময় হবে না, আপনি রাত্রের সময় দিন। 7টার সময় দিলাম। লোধাশলিতে আমরা দেখলাম সেই জঙ্গল 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 পার হয়ে গিয়ে জঙ্গলের মাঝে একটা গ্রাম, সব নীরব। কিন্তু গিয়ে যখন বাড়িতে ঢুকলাম, দেখলাম কয়েকশো মানুষ, এবং তার মধ্যে নারীদের সংখ্যা বেশি। তারা রয়েছে তাদের ইতিহাস জানার জন্য, শোনার জন্য। কোথা থেকে আমি গিয়েছি তারা শুনেছে সেই ইতিহাস, হা করে শুনছে। সেখানে একটা সাউন্ড পড়লে, একটা পিন পড়লে আওয়াজ হচ্ছে। আমরা যখন দেখলাম বেলপাহাড়িতে ময়ূর নাচ বলে একটা জায়গা, আগের দিন প্রোগ্রাম চেয়েছে। তারা কারা? তারা হচ্ছে আমাদের আদিবাসী কমিউনিটির মধ্যে বেশ কয়েকটা কমিউনিটি রয়েছে। লোধারা রয়েছে, মুন্ডার একটা কমিউনিটি রয়েছে। সেই মুন্ডা গ্রামে গেলাম। তারা সেখানেও দিনের বেলা সময় হয়েছিল না, রাত্রে প্রোগ্রাম করলাম। সেখানে একজন বলছেন আমাকে যে আমরা ডাকলাম, আপনি চলে এলেন, এরকমভাবে আসবেন না। একদম সেই 15 কিলোমিটার হচ্ছে ফরেস্ট, তাই পার হয়ে সেই লোধা, সেই মুন্ডা গ্রাম, সেখানে গিয়ে তাদের কি উত্তেজনা, তাদের কি আনন্দ, তাদের জানার কি আগ্রহ। আমরা দেখলাম এরকম অসংখ্য কমিউনিটির সঙ্গে, কর্মীদের সঙ্গে সেখানে আলোচনায় বসেছি। রামগড়ে বিশাল বড় পথসভা হয়েছে। নেটের জন্য অনলাইনে আসতে পারিনি, বা সেই তুলে ধরতে পারিনি, অনলাইনে প্রোগ্রামগুলো তুলে ধরতে পারিনি। কিন্তু অসংখ্য মানুষ চাচ্ছে সমাজ পরিবর্তন হোক। আদিবাসীদের মধ্যে যে কি পরিবর্তন এসেছে, ঘরে ঘরে আম্বেদকর স্লোগান উঠেছে, জয় ভীম, জয় জোহার, জয় ভীম, তাদের স্লোগান হয়েছে। এটা ভাবা যায় কি স্লোগান, তারা আদিবাসীদের মধ্যে এই চেতনা এসে গেছে। তারা বাবা সাহেবের ফটো রেখেছে, ঘরে ঘরে বাবা সাহেবের ছবি রেখেছে। তারা বাবা সাহেবকে চেনে। মানুষগুলো বিড়ি বেঁধে সংসার চালাচ্ছে, ওই শালপাতা কেটে সংসার চালাচ্ছে, তাদের মুখে জয় ভীম স্লোগান উঠছে। এই তো অনুপ্রেরণা দেয়। ভীষণ মানে পরিশ্রম হলেও সমস্ত পরিশ্রম ভুলে যেতে হয়, এতটা অনুপ্রাণিত হতে হয়। আমাদের সমাজ জাগবেই। আমরা দেখেছি সেখানে যে কয়েকটা কমিউনিটির মানুষ আগামী দিনে তারা নেতৃত্ব দেবে, সেখানে অসংখ্য বুদ্ধিদীপ্ত যুব ছেলে উঠে এসছে। ফলে এই স্বাধীনতার লড়াই আমাদের জয়লাভ হবেই। শুধুমাত্র আমি একটাই আবেদন করব, আমাদের মূল নিবাসী বহুজন যুবক শ্রেণী ভাইরা যারা চাকরি করছেন, একটু স্যাক্রিফাইস করুন না, একটু আত্মত্যাগ করুন। আপনার আত্মত্যাগে একটা ইতিহাস, আমরা হয়তো থাকবো না, কিন্তু আপনার জাতি, আপনার পরবর্তী প্রজন্ম, সে আমাদের শহীদের বিনিময়ে তারা স্বাধীনতা পাবে, স্বাধীনতার সুখ তারা ভোগ করবে। গোলামি তারা থাকবে না, গোলামগিরি তাদের করতে হবে না। অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্মকে এই স্বাধীনতা তাদের দিয়ে যেতেই হবে। এই লড়াই আমাদের স্বাধীনতার লড়াই। এ লড়াই আমরা জয়লাভ করবই, এর মধ্যে কোনো ভুল নেই। শুধুমাত্র আসুন, একটু স্যাক্রিফাইস করুন, একটু আত্মত্যাগ করুন, মানুষকে বোঝান। সমস্ত দিক থেকে মানুষ প্রস্তুত হয়ে আছে, শুধুমাত্র আমাদের নেতৃত্ব, তাদের ইতিহাস জানানো, এই হচ্ছে আমাদের কর্তব্য। এই কথা বলে আমি আজকের আমার প্রোগ্রাম শেষ করছি। জয় ভীম, জয় ভারত, জোহার।